পরিবারের সাথে ঈদ করার আনন্দটাই আলাদা, যদিও সব মেয়েদের ভাগ্যে তা হয়। বিশেষ করে বাবার বাড়িতে ঈদ করলে লোকে কি বলবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা। যেহেতু ঈদ করতে পারবো না, তো ঈদের পরের দিন তো যেতেই পারি, তার জন্য একদম সুন্দর করে রেডি হয়ে যাচ্ছিলাম। এবার ঈদের পরের দিন বাবার বাড়িতে চলে যাব। আমি সবসময় এমনটা করি, ঈদের দিন তো আর যাওয়া পসিবল না, তখন ঈদের পরের দিনে চলে ভেবেছিলাম এবার যাব না, কিছুদিন পরেই যাব, কিন্তু আমার আব্বা আম্মার জ্বালায় আমি আর থাকতে পারলাম না। তখন আর কি করবো, আব্বা বলতেছিল যে তুই রেডি হয়ে থাক, আমি আসতেছিলাম। সত্যি সত্যিই কিন্তু চলে আসছে একদম সকালে ভোরবেলা পথ দিয়ে, আবার আধা ঘন্টা থেকে আবার আমাকে নিয়ে যাবে। এই 12 বছর শেষ হয়ে গেলেও কিন্তু আমার আব্বা কখনো আমাকে একা একা দেয়নি। আর এদিকে মেয়েকে রেডি করে দিয়েছিলাম আর আমরা বের হয়ে গেছি। তো বের হয়ে গিয়ে কাউন্টারে বসে আছি আর দেখলাম যে কোনো বাসেই নাই। আমি বলছিলাম যে ঈদের সময় অনেক ভিড় হয়, পরের দিনও কোরবানিতে বিশেষ করে পরেই ভিড় হয় বেশি। তো তার জন্য বলছিলাম যে একটু পরে যাব। আর যেহেতু আমার ভাই 10 থেকে 12 দিন পরে আসবো বিদেশ থেকে, প্রায় 6 বছর পর, তো সে বলছিল যে আপা আপনি আমার সাথে যাইয়েন। তো এত কিছু বলার পরও আমার মা বাবার কেন জানি ভালো লাগলো না। তারা যেহেতু কোনো বাচ্চাই তাদের কাছে নাই, তো সবসময় বলে যে ঈদের পরের দিন আসিস, ঈদের দিন তো আর আসতে পারবি না, কী আর করার। ঈদের দিন থাকি শ্বশুর শাশুড়ির সাথে, ঈদের পরের দিন চলে যায় বাবার কাছে। একটা মেয়ে হলেই যায় জ্বালা, একটা ছেলের বউ হলেও ততটাই জ্বালা। কোন দিক সামলাবো আমি নিজেও পাকে পাকে বুঝে উঠতে পারি না। আর এদিক দিয়ে দেখেন নদীর ভিউটা কত সুন্দর দেখাচ্ছে। যখন ব্রিজের উপরে উঠেছিলাম তখন আমার ছেলে বলতেছিল যে আম্মু এত সুন্দর একটা ভিউ, এখান থেকে একটু ভিডিও করো। তার কথার মতোই কিন্তু সুন্দর করে ভিডিও করছিলাম। তারপর আমি 2 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়েছিলাম। তারপর 2 ঘন্টা পরে বাসটা পেলাম, তাও একটা বাস অনেক ভাড়া, কি বলবো যা বলার বাইরে। যেখানে হাফ ভাড়া সেখানে একদম ডাবল হয়ে গেছে। তো ভাড়া চিন্তা ভাবনা করলে কিন্তু আপনি গ্রামে যেতে পারবেন না, আর সব কিছুই কিন্তু মিস করতে হবে। তো এগুলো চিন্তা ভাবনা সব ছেড়ে দিয়েছে। অনেক কষ্টে, কিন্তু সব থেকে কষ্ট লেগেছে যখন আমি পিছনে বসছি, আর আমার খুবই খারাপ লাগে ওই পিছনে বসলে। তো এই তো মেয়ে অনেক আনন্দ করতেছিল, নানা আছে কাছে। তো আমরা একে একে করে কিন্তু মা ছেলে মেয়ে সবাই মিলে একসাথে বসেছিলাম। ও ওর নানার সাথে বসেছিল, কতক্ষণ আমার কাছে বসে তো কতক্ষণ আবার ওর নানার কাছে বসে। আর সত্যি বলতে আমার রাস্তার ভিউগুলো কেন জানি এত ভালো লাগে, যা বলার বাইরে। সবসময় আমি কিন্তু অনেক রাস্তার ভিউ নিই, কিন্তু অনেক সময় মনে ভাবি যে লোকে কী বলবে যে এত রাস্তার ভিউ দেন আপু, আপনার কি কেমন লাগে। আসলে আমার কাছে খুবই ভালো লাগে এই রাস্তার ভিউটা। আর এগুলো দেখে তো আমার খুবই একটা গানের কথা মনে পড়েছে সবসময়। আর এই তো তারপর আমরা রেস্টুরেন্টে নেমে গেছিলাম কিছু খাওয়ার জন্য। তো এইদিকে আমি বার্গার অর্ডার করছিলাম আর আব্বাই নামাজ পড়তে গেছিলো। তো আমিও বলছি যে নামাজ পড়বো, কিন্তু আমার 2 বাচ্চাকে রেখে নামাজ পড়াটা আমার কাছে সম্ভব হচ্ছিল না। আব্বা যখন আসবে তখন আবার পড়বো। তো আমি এখান দিয়ে ভাবছিলাম যে খেয়ে নিই, ততক্ষণে আব্বা চলে আসবে। তো যাই হোক দুজনে বসেছিলাম, আর এদিকে সামনে ছেলে বসেছিল নানাকে নিয়ে বসে খাবে। তারপরে একে একে বলতেছিলাম যে তাড়াতাড়ি একটু দেন, যেহেতু 20 মিনিট টাইম দিয়েছে, এই 20 মিনিটে কী করা যায়। দুজনের জন্য বার্গার নিয়েছিলাম আর আব্বা বলছিল উনি খিচুড়ি খাবেন। তো আমি আবার বাসে উঠি বা যে কোনো গাড়িতে উঠলে আমি খেতে পারি না, আমার বমি আসে, তার জন্য আমি খাবারটাকে খুব কম খাই। এদিকে 20 মিনিট হয়ে গেল আর আমাদের গাড়িটাও ছেড়ে দিল। আমার আব্বা কিন্তু আসতে একটু দেরি হয়েছিল খেতে খেতে। তো আবার রওনা হয়ে গেলাম নিজ গন্তব্যে। আর যারা যারা নোয়াখালী থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু তারা কমেন্ট করে জানাবেন। আর এই তো আবার আপনাদেরকে গাছপালার ভিউগুলো দেখাচ্ছিলাম। আর বিশেষ করে যখন গাড়ি চলাকালীন গাছপালার ভিউগুলো কিন্তু খুবই সুন্দর আসে। ইদানিং আমি খুবই কম ভিডিও দিই, আজকে 15 দিন বা 20 দিন হয়ে গেছে একটাও ভিডিও ছাড়ি নাই। আমার সব কিছু ডাউন হয়ে গেছে, সমস্যা নাই, আমার কেন জানি ভালো লাগে না। কারণ এত সুন্দর করে একটা ভিডিও যদি মেক করি, সেখানে যদি ভিউই না আসে তাহলে ভিডিও করে কি করব। এত চিন্তাধারাতে আমি কিন্তু অনেক কিছু বুঝে গেছি। তো এত কিছু বুঝিয়ে তখন আমার আবার ননদ বলতেছে আপনি এত কিছু বুঝলে হবে না, ধৈর্য ধরে কাজ করতে হবে, অবশ্যই ধৈর্যের ফল একদিন না একদিন পাবেনই। তো সেটা ভেবে আবার ভাবলাম যে না, আপনাদের মাঝে আমি যদিও কোনো কিছু পাই বা না পাই, আমার শখের জিনিসটাকে এভাবে হারাতে আমি চাই না। তো একা কুমিল্লা থেকে আমাদের গ্রামে যেতে প্রায় 2 ঘন্টার মতো লাগে, মোট টোটাল কিন্তু 3.5 ঘন্টা। তো এই জার্নিটা কিন্তু খুবই
আরামদায়ক আবার কষ্টদায়ক আছে যখন বাচ্চা কাচ্চা নিয়ে যায়। তো যেহেতু ওরা বড় হয়ে গেছে তো আমার কোনো ঝামেলা হয় না, তারা খুবই এনজয় করে গাড়ির ভিতরে। আর বিশেষ করে আমার ছেলে বলতেছিল যে আম্মু এই জায়গাটা খুবই সুন্দর। তো আমি আবার ওকে আমার নানার গল্প শোনাচ্ছিলাম যে আমার নানাও সেনাবাহিনী ছিল আর এরকম এরকম তোমার নানুও এদিকে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমাদের গ্রামের কাছে চলে আসছি। আর দেখুন কত সুন্দর আমাদের গ্রামের ভিউগুলো, যদিও গাছপালাতে বড়াই হয়ে থাকে গ্রাম অঞ্চলগুলো, আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে। তো যাই হোক, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো করে দিবেন। আর আমি এখান দিয়ে ভাবছিলাম কখন যে সময় শেষ হবে, কখন যে সময় শেষ হবে, কখন আসবো। মেয়েরা এমনই হয়, বাবার বাড়ি আসলে তাদের অন্যরকম একটা আনন্দ। আর আমার ছেলেমেয়েরা কিন্তু খুবই এনজয় করে। আর এখানে আমাদের এই জায়গায় একটা স্মার্ট একাডেমি হয়েছে বাচ্চাদের জন্য, খুবই সুন্দর ছিল। তো আমার ছেলে এটাকে আবার দেখছিল, আম্মু অনেক সুন্দর, এটা আমাদের বাড়ির পাশে, বেশি দূরে না, অল্প একটু দূরে। তো ওকে দেখিয়ে দেখিয়ে এক একবার এক একটা বলছিলাম, আসে যেহেতু সব কিছু চিনে তারপর আবার প্রশ্ন করবে। আর বাচ্চাদের কিছু কিছু প্রশ্ন কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে দেখেন আমি যখন বাড়িতে আসি তখন আমাদের ঘরের অবস্থা ওকে দেখলে আমার মনে হয় আমি খুব ভাগ্যবান, কারণ আমি এরকম থাকতে ভালোবাসি সবাইকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।